মিথুন ব্রো, সরি, হ্যাঁ, সুবল ব্রো, কাইন্ডলি যদি আপনি আবার কোশ্চেনটা করতেন। ওকে। হরে কৃষ্ণ প্রভু। হরে হুম। কৃষ্ণ হ্যাঁ। প্রভু। বেসিক্যালি আমাদের ম্যাক্সিমাম ভক্তদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই পাইলস এর প্রবলেমটা হয়, পাইলস এর সমস্যাটা হয়। বিশেষ করে আমার বাবারও এই সমস্যাটা আছে। হ্যাঁ, পাইলস এর সমস্যাটা সাধারণত কেন হয় এবং মানে কি কি শুরু হয়? অনেকেরই দেখা হতে পারে। এটা খুব একটা মানে খুব কষ্টদায়ক একটা রোগ। তো সেক্ষেত্রে আমরা কিভাবে মেনটেনিং করলে এই এর সমাধান মানে সুস্থ থাকতে পারবো, এবং পাশাপাশি যাদের হয়েছে তাদের জন্য আয়ুর্বেদিক শাস্ত্রে কোনো সলিউশন আছে কি? হ্যাঁ, এবং এটা কোন কারণে হয়, বিশেষ করে আমাদের যে বাত কফ পিত্ত, হ্যাঁ, এই যে তিনটা। Yes. So Prabhu, he asked that devotees, most of the devotees, they have piles problem. They, yes. So what are the reasons? Like, I mean, what is the reason behind it? That is that due to having bath or pitta problem or something? So that is what he wants to know, because his father is facing this problem mainly. So you have any suggestion regarding this? Oh, okay. See, generally piles is predominantly a pitta problem. Sometimes there will be a little bit of there will be some role of vata also in it, but primarily it is pitta problem. সাধারণত এই পাইলসের প্রবলেমটা পিত্তের প্রবলেমের কারণে হয়ে থাকে, তবে পিত্তের সাথে সাথে কিছু মানে বাতেরও সমস্যা থাকার কারণে এই প্রবলেমটা হয়ে থাকে। So when we are trying to balance, when we are trying to do the treatment, we should focus primarily on pitta. যখন আমরা এটার চিকিৎসা করব, তো তখন আমরা বিশেষভাবে ফোকাস করি পিত্তের উপর, পিত্তের সমস্যা নিরসনের জন্য আমরা বেশি মনোযোগ দিয়ে থাকি। And generally increasing the water content in the body helps a lot for piles, because any pitta related problem sometimes very often happens because of dehydration and less water in the body. সাধারণত এই পাইলসের প্রবলেমকে কমিয়ে আনা যায় যদি শরীরে পানির আধিক্য থাকে, অর্থাৎ যদি পানি বেশি বেশি খাওয়া হয় তখন এটা প্রবলেমটা নিরসন হয়। আসলে পাইলসের প্রবলেমটা হয় বিশেষত ডিহাইড্রেশন অথবা পানি স্বল্পতার জন্য। And also we should avoid food which is increasing heat. এবং সে সাথে যে কিছু খাবার আমরা খেয়ে থাকি যেগুলো খুব বেশি তাপ উৎপন্ন করে, সেই সমস্ত খাবার গ্রহণের মাধ্যমে এই পাইলসের প্রবলেমটা হয়ে থাকে। For example, nuts like this badam and cashew and walnut, all these nuts generally increase heat, and groundnuts. উদাহরণস্বরূপ বাদাম, যেমন কাজু বাদাম, আখরোট, তো এই সমস্ত বাদাম, কাঠবাদাম আছে, এই সমস্ত বাদামগুলো খুব বেশি তাপ উৎপন্ন করে, তো এগুলো গ্রহণের মাধ্যমে হতে পারে। And also some vegetables like potato, brinjal, then cauliflower and cabbage, especially potato, they also increase heat. এবং কিছু সবজি যেমন আলু, ফুলকপি, বাঁধাকপি, বিশেষত বেগুন, বিশেষত আলু এই শরীরে অত্যধিক তাপ উৎপন্ন করে। And also sour things, sour items generally increase heat. এবং সে সাথে টক জাতীয় খাদ্যদ্রব্য, সেগুলো কিন্তু তাপ উৎপন্ন করে। So like for example, tamarind is very sour, so instead of tamarind we can use amla in the cooking, so that is better. যে উদাহরণস্বরূপ তেঁতুল অত্যধিক তাপ উৎপন্ন করে, তো সেই জন্য তেঁতুলের বদলে আমরা
আমাদের সবজিতে বা তরকারিতে আমরা আমলা ইউজ করতে পারি, মানে আমলকি ইউজ করতে পারি। Mhm. And also reduce the amount of spice in the diet, like chili or pepper and all. It should be very minimum. এবং সেই সাথে মরিচ বা এবং মশলা জাতীয় বেশি ঝাল জাতীয় দ্রব্যগুলো বর্জন করা উচিত। তরকারি রান্নার সময় এগুলো বর্জন করা উচিত। And also it is better to eat things which are easy to digest. For example, moong dal is easier to digest compared to tur dal and urad dal and chana dal. সেই সাথে কিছু জিনিস কিছু ডাল, যেরকম মুগ ডাল বুঝছেন না? মুগ ডাল, চানার ডাল এবং মুগ তুর ডাল। ডালের থেকে সহজে হজম হয়। বলো, মুগ ডাল। যেহেতু মুগ ডাল, চানার ডাল এবং তুর ডাল এগুলোর থেকে খুব সহজে হজম হয় এই ধরনের খাবার। Yes, and generally drinking water also, it is better to drink maximum water in the morning before the sun becomes hot in the afternoon, so that the body will get enough chance to cool down. সেই সাথে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। পানি সাধারণত সকালের দিকে পান করলে ভালো হয়, কারণ ওই সময় হজম প্রক্রিয়াটাকে বেশি ত্বরান্বিত করতে পারে, রাইট? এবং সকালের পরে দিনের অন্যান্য ভাগে কিন্তু তাপমাত্রা বেশি থাকে, তো সেই কারণে সকালের দিকে জল খাবার অভ্যাসটা করা উচিত। And also some items which are very cooling, like more cucumbers, lemon juice and coconut water, and kushmanda juice, that white pumpkin juice. All these are very cooling. So if we take these things in the morning, it will be very beneficial. এবং সেই সাথে যদি শশা খাওয়া যায়, শশা জাতীয় খাবার যেগুলো খুব জুসি, লেবু শরবত, ডাবের জল, কুশমান্ডা, এগুলোতে পানির আতঙ্ক থাকে, মানে খুব শীতলতা প্রদান করে। তো এই সমস্ত যদি এগুলো খাওয়া যায় সেগুলো শরীরের জন্য ভালো, পাইলসের নিরসনের জন্য খুব উপকারী হয়। So yes, bro. So actually, yeah, all these things which I explained when I was talking about pitta. So all those things, and also whatever I explained about digestion in the first 1 or 2 classes, so that if the people they follow it religiously, then the pitta will come down. আমি আজকের ক্লাসে যা বললাম বা আগে একটা ক্লাসে যেগুলো বলেছি, যদি কেউ এগুলো ঠিকমতো অনুশীলন করে তাহলে তার পিত্ত সবসময় নিয়ন্ত্রণে থাকবে বা পিত্ত কমে আসবে। 1 minute, Prabhu. I'll just get the power cable. My laptop is going out of charge. Just 1 minute, Prabhu. Yes, Prabhu, no problem. প্রভু, সবার উদ্দেশ্যে বলছি, ব্রজেন্দ্র প্রভু আজকে অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দিয়েছে, যে অ্যাকাউন্টে আমরা প্রণামীটা পাঠাবো প্রভুর জন্য। তো আপনারা যদি কৃপা করে, যদি আমি বিকাশ নাম্বার অলরেডি দিয়েছি, এই মাসের মধ্যে যখন সম্ভব যদি সম্ভব হয় তাহলে আপনাদের যে নির্ধারিত যে প্রণামী সেটা পাঠিয়ে দিলে আমি সব কালেক্ট করে একসাথে প্রভুর অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। Acha, Prabhu, another thing, I mean, like it should not be too much of difficulty for devotees, Prabhu. I mean, whatever they can easily give, that's all. I mean, or otherwise, even if they are not able to, it is okay, Prabhu. No, প্রভু বলছে কি যে এমন কিছু করবেন না যে ভক্তদের জন্য কষ্টকর হয়ে ওঠে প্রণামী পাঠানোর জন্য। এমনকি যদি ওনাদের সাধ্য মতো যা যদি কোনো কিছু দিতে চায় তাহলে সে দিতে পারে, এবং যদি নাও দেয় কোনো সমস্যা নেই, এটা বলছেন। তো প্রভু, actually we are not giving any kind of pressure, like devotees are
very what sophisticated to give to offer something for you, because that is Guru Dakshina. So you are our master, and it's our responsibility to give some, to offer something for you. So just with little Lakshmi, we are just trying to collect if devotees, whatever devotees can, and based on this, Prabhu. So it's Yeah, not- whatever. Yeah. So whatever they Yes. can easily give, because you were telling that their people are not so well to do like that. So whatever it is easy for them, they should not feel too much pressure. That's what I'm. Yes, Prabhu. So they are very happy. They are very happy to serve you somehow. Yes. So আমি হ্যাঁ ঠিক আচ্ছা। সো ইয়েস, সো প্রভু আমরা তাহলে প্রভুর প্রণামীটা কোন একটা মানে আগামী মাসের দিকে আমরা পাঠাতে চাচ্ছিলাম। তো এর মধ্যে যদি আপনারা আগামী মাসের মধ্যে যদি সম্ভব হয় তাহলে, বা এর মধ্যে যদি সম্ভব হয় তাহলে আমার এই নাম্বারে বিকাশ আছে, যে নাম্বারটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আপনারা পাঠিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব আগামী মাসের প্রথম সপ্তাহে, ফার্স্ট উইকে আমরা প্রভুকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি। হ্যাঁ, yes Prabhu, so you can continue, Prabhu. Yes, Prabhu. So I was talking about piles. So I think last point I mentioned is that all the methods I gave for reducing the pitta, and also the rules for digestion that I discussed in the first 1 or 2 classes. So if that is followed strictly, then it will come down to. সো আমরা গত কয়েকটা ক্লাসে পিত্তকে কিভাবে কমিয়ে আনা যায় এবং ডাইজেশন বা হজম প্রক্রিয়াকে কিভাবে সমাধান করা যায়, নিয়ন্ত্রণে রাখা যায়, এই সমস্ত যে সমস্ত ডায়েটের কথা বলা হয়েছিল, খাদ্য অভ্যাসের কথা বলা হয়েছিল, সেগুলো যদি আমরা ফলো করি, আপনারা যদি ফলো করেন, তাহলে এই প্রবলেমটা সলভ হতে পারে। And the very wonderful medicine for piles, two very good ways. One very good method for reducing piles is buttermilk. Excellent medicine. পাইলস এর প্রবলেমটা সলভ করার জন্য এক্সেলেন্ট বা চমৎকার ওষুধ হচ্ছে বাটার মিল্ক, যেটাকে মাঠা বাটার মিল্ক। এটা অসাধারণ একটা ওষুধ হিসেবে কাজ করে। So they can people can drink as many glasses of buttermilk as they can. So it will flush out the digestive system nicely, and it will reduce the heat also. তো যদি আমরা যত বেশি গ্লাস বাটার মিল্ক বা মাঠা পান করা যায় তত ভালো। এটার মাধ্যমে আমাদের হজম প্রক্রিয়া খুব ত্বরান্বিত হবে, এবং সেই সাথে হিট উৎপাদন তা কমে আসবে। Actually, not only for piles. See, generally, almost majority of the diseases, they will drastically improve if we follow those rules for keeping the vata pitta under control, and if we follow those rules for proper digestion. শুধুমাত্র যে পাইলসের প্রবলেমে নয়, যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে যদি আমরা বাত, পিত্ত, কফ এই তিনটাকে সমাধান করি, তাহলে যে কোনো ধরনের রোগ, আমাদের শরীরে যে রোগ ব্যাধি হয়ে থাকে, সেই রোগ ব্যাধিগুলো কমে আসতে পারে বা আরোগ্য বিধান হতে পারে। এবং কি প্রপার ডাইজেশনের মাধ্যমে, মানে হজম প্রক্রিয়াকে নিয়ন্ত্রণের মাধ্যমে। And in some cases with some very chronic and severe problems, we will also have to give some home remedies and few medicines. আবার কিছু মারাত্মক রোগ ব্যাধির ক্ষেত্রে, যেগুলো দুরারোগ্য ব্যাধি, তো সেক্ষেত্রে অবশ্য কিছু জিনিস আমরা কিছু আয়ুর্বেদিক মেডিসিন, আয়ুর্বেদিক ঔষধ আমরা সেবন করতে পারি। So actually, in the further classes later on, when I finish all the basics, then I will also later on explain about for which kind of problems which remedies and which herbs will be useful. তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই সম্পর্কে আলোচনা করব যে কি কি রোগের জন্য কি কি সমাধান রয়েছে, কি কি আরোগ্য বিধানের পন্থা রয়েছে, এবং
ওষুধ সেবন করা যেতে পারে। No, like for example, tulsi is very good for respiratory problems, and that Arjuna, that bark of that Arjuna tree, that is very good for heart problems. So these things I will explain in the further in later classes. যাদের শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে, সমস্যা আছে, তাদের জন্য তুলসী একটি অসাধারণ ওষুধ হতে পারে। এবং যাদের হার্টের প্রবলেম আছে, হৃদরোগ জনিত প্রবলেম আছে, তাদের অর্জুন গাছ, অর্জুন বৃক্ষের অর্জুন বৃক্ষের বাকল, তো এটা খুব ভালো একটা ওষুধ হতে পারে। No, it is that same Arjuna tree which comes in that Damodara Ashtak pastime, no? That the bark of that tree only. Yes. So ওই একই অর্জুন যেটা দামোদর লীলায় আমরা দেখতে পাই, যে জমাল অর্জুন বৃক্ষ, সে যে অর্জুন বৃক্ষের কথা বলা হয়েছিল, সেই অর্জুন বৃক্ষের কথা আমরা বলছি। So I just gave these two examples. So like that, I will explain for all kinds of disorders later on in the later classes. আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম, তবে আরো কিছু উদাহরণ আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করতে পারি। Yes, bro. মিথুন প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম ব্রজেন্দ্র প্রভু এবং সমস্ত বৈষ্ণব হরে। হ্যাঁ প্রভু, আমি প্রশ্ন হচ্ছে যে পাইলসের কারণে যদি যে গোটাগুলো হয় বা অ্যানাল ফিশার বলে, এগুলো কি কিভাবে কমবে? এবং এগুলোর কারণে দেখা যাচ্ছে যে বিশেষ করে বাথরুম মল ত্যাগের সময় অনেক কষ্ট হয়। তো এগুলো যদি না থাকে, মানে জায়গাটা তো অনেক ছোট হয়ে যায়, মল ত্যাগে কষ্ট হয়, অনেক সময় ব্লাড ফেটে গিয়ে ব্লাড বের হয়। তো এটা সমাধানটা যদি কৃপা করে বলেন। So I mean, he's talking about anal fissure. Anal fissure means like hemorrhoid, Prabhu? Hemorrhoid? Yes, Prabhu. Yes, hemorrhoid. Okay. So he said that, like I also have hemorrhoid problem. As you know, so hemorrhoid problem, he's asking that if this hemorrhoid, like the swollen part, if it is torn and blood comes, bleeding happens, so then that is very dangerous. So actually, basically, how can you solve this problem, like hemorrhoid problem? And also because anus, that the like opening part of the anus, due to this hemorrhoid, this is blocked sometimes. So and to come out this stools, it's very like difficult, Yes, in this case, how to control this, how to solve this. Okay. So actually for piles also, for hemorrhoids, for this fissure, anal fissure and hemorrhoids and piles, it is the same solution. The remedy is the same. The best remedy is buttermilk, and also okay, Prabhu, you translate this, then I will tell. Okay. So anal fissure, piles কিংবা hemorrhoid, এই তিনটির জন্য সেম মানে একই আরোগ্য লাভের পন্থা, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। বাটার মিল্ক বা মাঠা একটা অসাধারণ ওষুধ হিসেবে কাজ করতে পারে এই ক্ষেত্রে। And also whatever diet and whatever I was explaining for piles sometime back, the same thing applies for this also. Yes, I told already. Yes. Yeah. Okay. Yeah. And also generally this Anulom Vilom Pranayam, that alternate nostril breathing, that generally balances all the three doshas. So that is also very good for piles, fissure, and hemorrhoids, all these problems. So অনুলোম বিলোম প্রাণায়াম, যেটা জাস্ট শ্বাস প্রশ্বাসকে এক নাক দিয়ে শ্বাস নিয়ে আর নাক দিয়ে বের করা, যে অনুলোম বিলোম প্রাণায়াম যেটা আছে, সেটা কিন্তু তিনটা দোষকেই নিয়ন্ত্রণ করে। কফ, বাত, পিত্ত, এই তিনটা দোষকেই নিয়ন্ত্রণ করতে পারে। তো সেটা একটা আরোগ্য লাভের পন্থা হতে পারে এই বিষয়ে। Okay. And also in acupressure, in the hand, you have to press this particular point. Okay, I will send a diagram of which point to press in the hand for piles. Can you show clearly, bro? Like
No, it's not clear. Just can you put your hand just in front of your face and then yeah, Like yeah, this. yes, okay, okay, then press. Yes. This place and this place. These Left two. hand. Left hand, bro. Left. Any of the hands, any hand. Okay, so মানে এই জায়গায় at this place and at this place, right, Prabhu? No, 1 minute, Prabhu. Can you show again? Yeah. Yes, Prabhu. Correct. Okay, okay, okay. Are you sure? Like here, I'm pressing here. Now, both these two places, Prabhu. Here. No, wait. Or no, I think it is better. What I'll do is, I will send a diagram, Prabhu. Actually, Okay. I'll send a diagram of the hand with the point number, and then that marking. I think that will be easier, Prabhu. Because otherwise, here, it is difficult to show exactly here which is the point. Okay, okay, okay. তো প্রভু বলছে আজ আকুপ্রেশার বা নির্দিষ্ট হাতের নির্দিষ্ট অংশে এভাবে চাপতে হবে। তো প্রভু পাঠাবে সেটা যে কোন 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 এক্সাক্ট একটা ডায়াগ্রাম এঁকে পাঠাবে যে কোন অংশে প্রেসার দিতে হবে। তো এটাও কিন্তু খুব ভালো কাজ দেয় এক্ষেত্রে। Anyway, I will just show it here, but I will also send a diagram. So, like I will explain. See, you have the thumb, no? You just go below the thumb, and then where the thumb is finishing and the hand is starting, this point. Yes. Okay. তো যেখানে আমরা আপনার বৃদ্ধাঙ্গুলি যেখানে শেষ হয়েছে, হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলি যেখানে শেষ হয়েছে সেই কবজির মাঝ কবজির এইখানে এই জায়গাটা চাপ দিতে হবে, এই জায়গায়, ঠিক এই জায়গায়। Yeah, so বৃদ্ধাঙ্গুলি শেষ হয়েছে, আমার হাতের এই অংশটা শুরু হয়েছে, ঠিক সেই জায়গায় চাপ দিতে হবে, সেই জায়গায়, এই জায়গায়। ঠিক আছে? কতবার but in any case, I will send a diagram also, because sometimes in the video it may be a little confusing also. আচ্ছা, yes, Prabhu, no problem. হ্যাঁ, সুবল প্রভু। So and then I wanted to explain how to apply the pressure. See, when we are applying the pressure, it should not be continuous like this. You press hard and release, then immediately press hard and release, like press and release like this. এটা নিরবিচ্ছিন্ন মানে নিরবিচ্ছিন্নভাবে প্রেস করবেন, চাপ করবেন, সে চাপ দিবেন সেরকম নয়, জাস্ট জোরে চাপ দিবেন, এরপর আবার ছেড়ে দিবেন, জোরে চাপ দিবেন আবার ছেড়ে দিবেন, এভাবে করে করতে হবে, একদম ধরে রাখতে হবে, অনেকক্ষণ ধরে রাখতে হবে, ব্যাপারটা সেরকম নয়। Okay, so I think this piles, hemorrhoids, and this kind of problem is very common there, I think. So what I will do is I will make one detailed document just for this. So okay, and then তো আমি যেটা করব সেটা, এটা পাইলসের প্রবলেমটা খুব ভক্তদের মাঝে খুব দেখা যায় প্রায়শই। তো আমি যেটা করব, আমি এই সম্পর্কে খুব ডিটেলসে একটা ডকুমেন্ট তৈরি করে পাঠিয়ে দেব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। দেখা যাচ্ছে যদি কারো মাংসপিণ্ড হয়ে যায়, হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে এই যে আমাদের অ্যাকুপ্রেশার, তারপরে এই যে অনুলোম বিলোম প্রাণায়াম, হ্যাঁ, এরপরে মাঠা, এগুলাতে কি সলিউশন হবে যদি অলরেডি মাংসপিণ্ড হয়ে যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে বিশেষ করে পাইলসের ক্ষেত্রে মূলত কি হয়, ইয়েতে মাংসপিণ্ড হয়। যদি মাংসপিণ্ডটা হয়ে যায়, তো জাস্ট এগুলাতে কি সলভ হবে না? মানে আমার কাছে বিষয়টা ইয়ে লাগছে আর কি, জাস্ট প্রাণায়ামের মাধ্যমে কিভাবে সলভ হতে পারে, অথবা জাস্ট মাথা খেয়ে এটা কিভাবে সলভ হতে পারে? Yes, so actually, yeah, Shubhru was saying that sometimes the piles is very chronic, like the flush, lump of flesh is there, so that sometimes that comes out while passing the stools. So at that case, actually, how is it possible that just practicing this pranayam and like taking buttermilk that will work? So because that is very chronic. Okay, no, can you repeat that again? The lump of flesh, it is blocking the, lump of flesh, the piles that becomes very chronic, like lump of flesh coming out, the piles has become very big and then comes out while passing the stools.
You know, so that at that time or in that case, how is it possible just practicing this pranayama and or taking buttermilk that will work for this? Yeah, see, actually, it will work for serious cases also, but only for serious cases, the difference is that you have to do it more frequently. Like you have to do more pranayam, you have to do more acupressure, and whatever things I was explaining, like diet and acupressure and pranayam and buttermilk and so many things I was telling, right? So you will have to follow all of those things if it is very severe. If it is not so severe, then just with buttermilk it will go away. So severe cases means you should do these things more frequently and you should follow more number of these remedies. হ্যাঁ, তো সাধারণ ভাবে যেগুলো খুব একটা বেশি ক্রনিক না, মানে মারাত্মক হয়ে ওঠেনি পাইলসের প্রবলেম গুলো, তো সে সাধারণ পাইলসের প্রবলেমের ক্ষেত্রে শুধুমাত্র মাঠা খেলেই মোটামুটি সেরে উঠবে। কিন্তু এই ধরনের প্রবলেম যেটা বলা হচ্ছে যে একটা মাংসপিণ্ড বের হয়ে যায় মল ত্যাগের সময়, তো সেটা যদি এই ধরনের মারাত্মক আকার ধারণ করলে সেক্ষেত্রে এই সমস্ত যেগুলো বললাম যে আকুপ্রেশার, তারপর প্রাণায়াম অনুশীলন, তারপর মাঠা খাওয়া, তো সেগুলো কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি করতে হবে। মানে ফ্রিকুয়েন্টলি বলতে যে বারবার করে করতে হবে, like more number of times a day, like for example yeah, maybe প্রতিদিন অনেকবার করে এগুলো অনুসরণ করতে হবে। Yeah, so it is like instead of doing pranayam just once a day, maybe you may have to do 2 times or 3 times in a day. যেরকম দিনে একবার করার, যেটা সাধারণ ক্ষেত্রে যেটা একবার করা দরকার, তো সেই ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করলে সেটা 2-3 বার করতে হবে। তো মানে আমার কোশ্চেনটা হচ্ছে মানে প্রাণায়ামের মাধ্যমে অথবা মাঠার মাধ্যমে কিভাবে মাংসপিণ্ডটা সলভ হতে পারে, আমি এটা এখন আসলে সেটা বুঝতে পারছি না। Actually he wonders that how is it possible, just like by practicing pranayam and taking matha, that that the problem will be reduced. How is it possible? So he wants to know details, like okay, he wants to scientifically understand the process. Okay. Yes, in details. Yeah. Okay. See, the thing is that in that piles or in that hemorrhoid, there will be that swelling, no? That actually generally the swelling is because of pitta. Whenever the heat in the body increases, generally this kind of swelling will happen. Okay, you translate this first, bro. তখন সাধারণত এই ধরনের ফুলাগুলো হয় আপনার পিত্তের প্রবলেমের কারণে, রাইট? ডিউ টু পিত্ত প্রবলেম। সো পিত্ত প্রবলেম মনে হচ্ছে কি যে খুব বেশি তাপ উৎপন্ন হয়। তো সাধারণত আমাদের শরীরে যখন খুব বেশি তাপ উৎপন্ন হয় বিভিন্ন খাদ্যাভ্যাসের মাধ্যমে, তো তখন এই সমস্ত পাইলসের প্রবলেমগুলো দেখা দিতে পারে। So when the heat in the body increases, then all the blood vessels which are carrying the blood, they will expand, and then when the blood vessels expand, we get the swelling. তো যখন শরীরে তাপ বৃদ্ধি পায়, তখন আমাদের যে ব্লাড ভেসেলস যেগুলো আছে, যেগুলো রক্ত ক্যারি করে, রক্ত বহন করে নিয়ে যায়, তো সেই সমস্ত ব্লাড ভেসেল গুলা সেগুলো তখন অনেকটা প্রসারিত হয় বা ফুলে যায় বা প্রসারিত হয়। আর যখন প্রসারিত হয় তখন এরকম সোয়েলেন পার্ট গুলো যে মানে ফুলা এই ধরনের ব্যাপারগুলো দেখা দেয়। And then when that swollen part, when it bursts, when the blood vessel will burst, then we get bleeding. আর যখন সেই ব্লাড ভেসেল গুলো ফেটে যায়, তো তখন আমাদের তখন ব্লিডিং হয়। So now when we drink buttermilk, generally buttermilk reduces the body heat. So when we drink সাধারণত বাটার মিল্ক খেলে বা মাঠা খেলে আমাদের শরীরে যে তাপ সেটা কমিয়ে আনে। So when the body heat reduces, then naturally these blood vessels in that in the anus, they will also gradually shrink in size, and then the swelling will come down. যখন শরীরে এই সমস্ত বাটার মিল্ক খাওয়ার কারণে যখন
তাপ কমে আসে তো তখন ব্লাড ভেসেল গুলো সংকুচিত হয়ে যায়, তখন ফুলাও কমে যায় আস্তে আস্তে। Okay. So, and then, so he wants to understand each of these methods, how it helps for piles, right? Yes, Prabhu. Okay. So, similarly, so just like for buttermilk, similarly for that Kushmanda juice and for coconut water and lemon juice, all these things will bring down the heat. So they will, because once the heat comes down, the blood vessels will shrink again. They will stop expanding. Instead, they will start shrinking, and then the boil will come down, and then naturally the bleeding will also come down. হ্যাঁ, যখন এই যে পুষ্পাণ্ড বা শসা যেগুলো বলা হচ্ছে সেগুলো যদি খাওয়া হয় তো তখন হয় কি যে যেগুলো যেহেতু তাপ কমে যায় তো ব্লাড ভেসেল গুলো তখন সংকুচিত হয়ে আসে এবং সংকুচিত হয়ে আসলে, প্রভু ক্যান ইউ রিপিট প্লিজ, when blood vessels shrunk and then Yeah, when the blood vessels will shrink, then the swelling will come down and the bleeding will also come down. আচ্ছা, যখন তখন ফুলাও কমে যায় এবং রক্ত পড়াও তখন বন্ধ হয়ে আসে। And also, see, another thing is that pitta is generally also caused because there are a lot of toxins in the digestive system, and the body is increasing the heat in order to burn out the toxin. পিত্ত সাধারণত যে টক্সিন, পিত্ত ডিউ টু টক্সিনস, রাইট? দ্যাট ইজ হোয়াট ইউ সেড। পিত্ত সাধারণত টক্সিন, যে আমাদের খাদ্যদ্রব্য হজম না হওয়ার কারণে যে বিষাক্ত দ্রব্য, সেই বিষাক্ত দ্রব্য থেকে হতে পারে। And প্রভু, and what you said, toxins, and then the body will try to burn the toxin, so it will increase the heat. এবং সেই বিষাক্ত দ্রব্যগুলো চাই বা শরীর চাই সেগুলোকে পোড়ানোর জন্য, বার্ন করার জন্য। হ্যাঁ, আর তখন যখন বার্ন করতে যায় তখন হিট উৎপন্ন হয়, প্রচুর হিট উৎপন্ন হয়। So if we follow all those rules for digestion, proper digestion, which I mentioned some time back, then new toxins will not be formed, and existing toxins will be thrown out. তো যেটা আমি যে খাদ্যাভ্যাস আমি কিছুক্ষণ আগে বলেছি, তো সেই খাদ্যাভ্যাস যদি ফলো করা হয় তো তখন আমাদের শরীরে নতুন নতুন বিষাক্ত দ্রব্যগুলো জমা হবে না, এবং যে পুরাতন যে দ্রব্যগুলো, বিষাক্ত দ্রব্যগুলো আছে সেগুলো তখন শরীর থেকে বেরিয়ে আসবে। And also buttermilk is very good detoxifying agent. So buttermilk will flush out all the toxins from the digestive system. এবং এক্ষেত্রে বাটারমিল্ক বা মাঠা খুব কার্যকরী ভূমিকা রাখে আমাদের শরীর থেকে বিষাক্ত দ্রব্যগুলো বের করে দেওয়ার জন্য। So once the toxins come down, then the body will stop producing that excess heat, and then the blood vessels shrink. আর যখন শরীরে বিষাক্ত দ্রব্যের পরিমাণ কমে আসবে তো তখন শরীরে হিটের পরিমাণও কমে আসবে এবং ব্লাড ভেসেল গুলো তখন সংকুচিত হয়ে আসবে। And acupressure, how it works is that each point in the hand corresponds to some particular organ of the body. আকুপ্রেশার যেটা সেটা কিভাবে কাজ করে? এখানে আকুপ্রেশারে আসলে এখানে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে সম্পর্কিত রয়েছে। So like now this particular point which I showed, it corresponds to the anus, the piles, that area. আমি যে উদাহরণস্বরূপ এখানে যে অংশটি আমি দেখিয়েছি, হাতের যে অংশটি দেখিয়েছি, সেই অংশটি কিন্তু আমাদের মলদারের সঙ্গে সম্পর্কিত, একটা যোগসাজক রয়েছে এই অংশটির সঙ্গে, এই পয়েন্টের সঙ্গে। So if we press those points in the hand, then some energy will be the body will send some extra energy to those organs, and then those organs will develop some immunity to fight the excess pitta or vata. এখানে যদি আপনি প্রেসার দেন তখন কিছু এনার্জি এখানে দেয়া হয় এবং সেই এনার্জি গুলো তখন মলদ্বারে চলে যায়, আর সেই এনার্জির মাধ্যমে after getting that energy, that what you said, so no, then that particular part of the body, it will develop some strength and immunity to fight off that excess vata or pitta, to throw out that excess. Yes, তো তখন শক্তিগুলো যখন এখানে আপনি শক্তি দেন, এটা এনার্জি দেন, তখন সেই শক্তির ফলে যে ওই শরীরের ওই অংশটি অর্থাৎ মলদ্বারের অংশটি ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে।
Mhm. So, like for example, if I have good energy, then if somebody attacks me, I can fight that person easily. So similarly, if we do this acupressure, these organs will get some energy to uh, fight back that excess vata or pitta. তো উদাহরণস্বরূপ যদি আমার খুব এনার্জি শক্তি থাকে তখন আমি কারোর সাথে ফাইট করতে পারি, মানে মারামারি করতে পারবো যদি যদি শক্তি থাকে। ঠিক সেরকম আপনি যদি এখানে শক্তি দেন তখন মলদার সেই শক্তি অর্জন করার ফলে সে শরীরের যে রোগ প্রতিরোগের রোগের সঙ্গে লড়াই করতে পারে। Mhm. এবং বাত পিত্তজনিত যে সমস্যা সেই সমস্যাগুলোর সাথে লড়াই করতে পারে। Mhm. And Anulom Vilom Pranayam, how that helps, that will also I will explain now. এবং অনুলোম বিলোম প্রাণায়াম সেটা কিভাবে কাজ করে এই ক্ষেত্রে সেটাও আমি এখন আলোচনা করব। So generally Anulom Vilom Pranayam, we do this alternate nostril breathing through first through this nostril and then this nostril, like we do alternate nostril breathing. অনুলোম বিলোম প্রাণায়ামটা হচ্ছে যে কি আমি এই নাক দিয়ে কিছুক্ষণ শ্বাস নিব, অপর নাক দিয়ে কিছুক্ষণ শ্বাস নিব, অনুলোম বিলোম প্রাণায়াম এভাবে কাজ করে। তো right Prabhu, that's like I think it would be better to clear it, like I mean taking air into the nostril, one nostril, and then the other nostrils. Yeah, so like Yeah, that, like we will exhale through this nostril and then we will close and open like this and then do like this. So we will keep one nostril closed and then we will breathe in through the other nostril, and then after that the exhale will be through the right nostril. Okay. We are inhaling through the left, then the exhaling will be through the right. Yes, Prabhu. So এক ছিদ্র দিয়ে আপনি শ্বাস নেবেন, না এক ছিদ্র বন্ধ থাকবে, এরপর আরেক ছিদ্র দিয়ে শ্বাস নেবেন, নেওয়ার পরে সেই ছিদ্রটা বন্ধ করে শ্বাসটা ছাড়বেন আরেকটা ছিদ্র দিয়ে, অপর ছিদ্র দিয়ে শ্বাস ছাড়বেন, এরপরে সেই একই ছিদ্র দিয়ে শ্বাস নিয়ে অপর ছিদ্র দিয়ে শ্বাসটা বের করে নিতে হবে। Yes, Prabhu. So when we are doing this alternate nostril breathing, it will balance the heat as well as the cold in the body. তো এই প্রক্রিয়ার মাধ্যমে তাপ এবং হিট এন্ড হোয়াট, the heat as well as the cold. ওকে, সো শীতলতা এবং হোয়াট তাপমাত্রা এই দুটোকে কন্ট্রোল নিয়ে আসতে পারবে এটার মাধ্যমে। So for example, if we inhale through the right nostril, it increases the heat in our body, and if we inhale through the left nostril, it reduces the heat of our body. So by inhaling that will reduce the heat, right? Yes. And So exhaling no. exhaling No. Generally, if we inhale and exhale, if we breathe through the right nostril, the heat will increase. Yes. And if we Yes. breathe through the left nostril, the heat will reduce. ওকে। তো সাধারণত ডান ছিদ্র দিয়ে যখন আমরা শ্বাস নিই তখন বেশি তাপ বেড়ে যায়, এবং যদি বাম ছিদ্র দিয়ে যদি আমি শ্বাস নিই I mean when inhale by the other nostril, like left nostril, so then heat will be reduced, right? That is what you said. Correct. তো অর্থাৎ ডান ছিদ্র দিয়ে নিলে হিট বেড়ে যায়, আর বাম ছিদ্র দিয়ে হিট শ্বাস নিলে হিট কমে যায়, তাপ কমে যাবে। So now in Anulom Vilom Pranayam, we are doing alternately, we are breathing through both the nostrils, so the heat and the cold in the body will get balanced. যেহেতু আমরা দুটো ছিদ্র ইউজ করছি, যে অনুলোম বিলোম প্রাণায়ামে দুটো ছিদ্র ইউজ করছি শ্বাস নেওয়া এবং শ্বাস প্রশ্বাসের জন্য, তো সেই হেতু যে এই প্রক্রিয়ার মাধ্যমে তাপমাত্রা এবং শীতলতা দুটাই নিয়ন্ত্রিত হয়ে যায়। So because it is balancing the heat as well as the cold, so if there is excess heat, it will throw out the heat, and if there is any excess cold, it will throw out the cold, so it will balance any excess in the heat as well as the cold. যেহেতু এই অনুলোম বিলোম প্রাণায়ামটি
তাপমাত্রা এবং শীতলতা দুটিকেই নিয়ন্ত্রণ করছে। তাই যদি কোনো অতিরিক্ত তাপ থেকে থাকে বা অতিরিক্ত শীতলতা থেকে থাকে, সেগুলো বেরিয়ে আসতে পারে শরীর থেকে। So naturally, in the case of piles or hemorrhoids, so it will clear out it will remove the excess heat because of this. তো সেজন্য পাইলসের যে প্রবলেম বলা হয়েছে, তো সেক্ষেত্রে যে অতিরিক্ত তাপ যে উৎপন্ন হয় শরীরে, সেগুলো এই অনুলোম বিলোম প্রাণায়ামের মাধ্যমে বেরিয়ে আসতে পারে। Actually, the science here is that our right nostril is connected to the sun demigod. He governs the right nostril breathing, and then the left nostril is connected to the moon demigod. আসলে বিজ্ঞান is that should we say science, I mean, or scripture, according to scripture, yeah, okay. তো শাস্ত্র অনুসারে আসলে যে আমাদের ডান ছিদ্র, নাকের ডান ছিদ্র আসলে সূর্য দেবতার সঙ্গে সম্পর্কিত, যেটি তাপমাত্রার সঙ্গে সঙ্গে তাপ বেড়ে যায়, আর বাম ছিদ্র হচ্ছে চাঁদের সঙ্গে সম্পর্কিত। চাঁদ হচ্ছে শীতলতা প্রদান করে। তো বাম ছিদ্র দিয়ে যদি শ্বাস নেওয়া হয়, তখন শীতলতা উৎপন্ন হয় শরীরে। Yeah, because the sun is heating and the moon is cooling. So yes. So the sun governs the heat in the body, the moon governs the coolness in the body. তো যেহেতু সূর্য তাপমাত্রা বাড়িয়ে দেয়, তো সেহেতু যে ডান ছিদ্র দিয়ে আমরা তাপমাত্রা বেড়ে যায় যদি শ্বাস নিই, আর বাম ছিদ্র দিয়ে যেহেতু আমরা যখন শ্বাস নিই, যেহেতু চাঁদ হচ্ছে শীতলতা প্রদান করে, সেজন্য আমাদের শরীরে একটা শীতলতার আবেশ সৃষ্টি হয়। And also now we are trying to throw out the toxins from the body, right? So when in this pranayam we are doing deep breathing. So when we are doing deep breathing, the lungs will throw out the excess carbon, will collect all the excess carbon dioxide from the blood, and then they will throw it out when we are breathing out. যেহেতু আমরা গভীরভাবে শ্বাস নিচ্ছি, সেই শ্বাস নেওয়ার মাধ্যমে যে এক্সেস অতিরিক্ত যে কার্বন ডাই অক্সাইড আমরা গ্রহণ করছি, সেগুলো তখন বেরিয়ে আসে গভীরভাবে শ্বাস নেওয়ার মাধ্যমে। So now when the carbon dioxide is getting thrown out of the blood, I mean the lungs will remove all the carbon dioxide from the blood and throw it out. So in the process, along with the carbon dioxide, lot of toxins will also come out from the blood along with the carbon dioxide in the form of in the form of the air that we are breathing out. So that way, yes, যেহেতু এর মাধ্যমে যে শরীর ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড, মানে ফুসফুস ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড বের করে নিয়ে আসে, এবং সেই কার্বন ডাই অক্সাইড যখন আমাদের শরীর থেকে বের হয়ে যায়, শুধু কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে সেটা নয়, সাথে সাথে যে টক্সিন, যে আমাদের শরীর থেকে যে বিষাক্ত দ্রব্য জমা হয়, বিষাক্ত জিনিস জমা হয়, সেগুলোও কিন্তু কার্বন ডাই অক্সাইডের সাথে বেরিয়ে আসে। So this because of now with this breathing exercise, not only piles, even if you are getting some skin rashes, skin disease, or you are getting some kidney problem that people go for dialysis and all, no, there also this will help, because it will help in purifying the blood by throwing out the excess carbon dioxide from the blood. তো এই প্রক্রিয়ার মাধ্যমে যে আমাদের যদি শরীরে যদি চর্মরোগ হয়ে থাকে, হ্যাঁ, অথবা যে অনেক সময় কিডনি ডায়ালিসিস করতে হয়, তো কিডনি ডায়ালিসিসের সময়ও এই প্রক্রিয়াগুলো খুব কার্যকরী ভূমিকা রাখে, কেননা এগুলো থেকে যে কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বেরিয়ে যায়। So even with severe cases like kidney dialysis or some, even in such severe problems, this Anulom Vilom Pranayam, it reduces the frequency of the dialysis. এমনকি কিডনি ডায়ালিসিসের ক্ষেত্রে এই অনুলোম বিলোম প্রাণায়ামের মাধ্যমে ডায়ালিসিস করার যে ফ্রিকোয়েন্সি, রাইট, ফ্রিকোয়েন্সি দ্যাট উইল বি রিডিউসড। ইয়েস, সো ঘন ঘন ডায়ালিসিস আর তখন করতে হবে না, এটা অনুসরণ করুন। So the science behind this is detoxification, that is throwing out the toxins either through the motions or through the urine or through the breathing. তো এখানে এর পেছনে মানে বিজ্ঞান কাজ করে, যে হয় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বা অথবা আপনার মূত্রত্যাগের মাধ্যমে, হ্যাঁ, এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে আমরা শরীর থেকে বিষাক্ত দ্রব্যগুলো বের করে আনতে পারি। But now, depending on the severity of the problem,
if the problem is very mild, then any one of these techniques, like either buttermilk or acupressure, that will be sufficient. But if it is severe problem, then we have to do multiple things. We have to drink buttermilk also. Then we have to take care of the diet. We have to do acupressure or Anulom Vilom Pranayam. So multiple things we may need to do. সাধারণ রোগের ক্ষেত্রে সাধারণ যে কোনো একটা অনুশীলন করলে হয়ে যায়, কিন্তু সাধারণ প্রবলেমের ক্ষেত্রে, কিন্তু যদি প্রবলেম যদি সিভিয়ার হয়ে যায় বা মারাত্মক আকার ধারণ করে, তখন কিন্তু এই সমস্ত সবকিছুই যেরকম বলা হয়েছে কি আকুপ্রেশার কিংবা অনুলোম বিলোম প্রাণায়াম, মাথা মাথা খাওয়া, হ্যাঁ, বা কিংবা নির্দিষ্ট খাদ্যাভ্যাস অবলম্বন করা, এই সমস্ত বিষয়গুলো খুব গুরুত্বের সাথে বারবার করে অনুশীলন করতে হবে মারাত্মক আকার ধারণ করলে পাইলসের এই প্রবলেমগুলো। So I will just tell, the case of my own example. During my younger days, in my teenage, I used to have this piles problem and bleeding, because I used to take, in those days, I used to take a lot of spicy food, and I used to take a lot of dry food, like bread, for example. So that used to dehydrate my body a lot. তো যুবক বয়সে আমারও কিন্তু এই ধরনের প্রবলেম ছিল, পাইলসের প্রবলেম ছিল। কেননা আমি খুব বেশি শুকনো খাবার খেতাম, তো সেগুলোর কারণে আমার পাইলসের প্রবলেম ছিল। So then at that time I didn't know, but later on when I realized my mistake, so I started avoiding dry food like bread or samosa or this kind of thing, and I started drinking more water, and then I adjusted my diet, and I reduced my spices, so spices and nuts. So when I made these changes in my diet, so my piles went away. পরবর্তীতে আমি জানতে পারি যে আমাকে বেশি বেশি করে পানি খেতে হবে, এবং ড্রাই ফুড যেরকম রুটি বা শুকনো জাতীয় যে খাবারগুলো, সেগুলো আমাকে বর্জন করতে হবে, আমাকে বেশি বেশি করে পানি খেতে হবে। তো এই সমস্ত প্রক্রিয়াগুলো আমি অনুশীলন করি। But once the piles becomes all right, then we can again start taking all these items, but we should make sure that they get digested properly. তো যদি পাইলসের প্রবলেম যদি এইভাবে অনুশীলন করার পর যদি পাইলসের প্রবলেমটা সলভ হয়ে যায়, আমরাও তখন পরবর্তীতে হয়তো এই যে শুকনো খাবার বা এই ধরনের এগুলো খেতে পারি, তবে সেগুলো খেতে হবে যাতে করে আমাদের শরীরে সেগুলো হজম হয়, যথার্থভাবে হজম হয়, যাতে করে হজম এগুলো যেগুলো খাচ্ছে সেগুলো হজম হয়, সেই বিষয়ে নজর দিতে হবে। So now now after my piles problem got solved, now I'm taking all those items again. I'm taking all the nuts, and I'm taking a little bit of spice, but I'm making sure that I drink hot water after food to improve the digestion, and then I'm also taking buttermilk to reduce the heat. So like that way I'm compensating for the heat, excess heat. তো আমার পাইলসের প্রবলেম সলভ হওয়ার পরও আমি এখন নিচ্ছি, আমি যে শুকনো খাবার যেমন বাদাম বা এই ধরনের এগুলো নিচ্ছি, কিন্তু আমি সেই সাথে আবার ওইখান থেকে যে তাপ উৎপন্ন হচ্ছে, হিট উৎপন্ন হচ্ছে, সেটাকে আমি কন্ট্রোলে রাখার জন্য আমি বেশি বেশি করে পানি পান করছি, এবং সেই সাথে বাটার মিল্ক বা মাঠা পান করছি, যাতে করে যে হিট উৎপাদন হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণে রাখা যায়। So now for many years I have not got that piles problem again, even though I'm eating all these items. Even though now I'm eating all these items like nuts or spicy things, and it's because I'm balancing the heat in some other way by drinking buttermilk or drinking more water, something like that. তো এখন আর আমার এই প্রবলেমটা, পাইলসের প্রবলেমটা আর কখনো হয় না, যদিও আমি এই বাদাম বা ঝাল জাতীয় জিনিস কিছুটা খেয়ে থাকি, শুকনো খাবার খেয়ে থাকি, কিন্তু তবুও আমার এই পাইলসের প্রবলেমগুলো হচ্ছে না। Okay, I will also give another example of my case where, because whenever I don't drink sufficient water, then I generally develop some pitta problems. তো আমার ক্ষেত্রে আমি আরেকটা কথা উদাহরণ দিতে পারি, যে আমি যখন পর্যাপ্ত পরিমাণে পানি পান করি না, তো তখন আমার শরীরে পিত্তের আধিক্য দেখা দেয়। Okay, so now what happened was, few days back, because of some festival, in some feast, I ate lot of oily items,
and then I did not drink sufficient water for about 2-3 days. So because of that, my body heat increased. তো হয়েছে কি যে আমি কিছু কিছু উৎসবের সময় আমি খুব বেশি তেল জাতীয় খাদ্যদ্রব্য পেয়েছি, প্রসাদ পেয়েছি, যার কারণে আমার শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়েছে এবং যার কারণে আমার পিত্তের সমস্যা বেড়ে যায়। So then because of that excess heat, there was some swelling in my gum which was putting pressure on the teeth, and then I developed some pain here in the gums. তো এই কারণে এই পিত্তের সমস্যা যখন বেড়ে যায় তখন আমার মাড়ি ফুলে যায়, আমি মাড়িতে কিছু মানে পিত্তের প্রবলেমের কারণে মাড়ি ফুলে যায়। So then what I did was then I did some acupressure in the hand. Actually, this tip of the finger, it corresponds to the last tooth, the gum of the last tooth. So I did some acupressure here to reduce that swelling and the pain in the gum. তো দাঁতের মাড়ি যে ফুলে যায় এবং ব্যথা করছিল, সেটাকে আমি কমানোর জন্য আমি এই মানে আঙ্গুলের এই অগ্রভাগে আমি প্রেসার দিতে থাকি, কেননা এই আঙ্গুলের অগ্রভাগ আমাদের মাড়ির শেষ দাঁতের সঙ্গে সম্পর্কিত। শেষ দাঁতের মাড়ির ব্যথা এবং ফুলা কমানোর জন্য আমি এখানে প্রেসার দিতে থাকি আঙ্গুলের অগ্রভাগে। Yeah, so after doing that acupressure, my pain, that swelling and the pain, it reduced to some extent, but still it was there, it was not going away. এইভাবে প্রেসার দেওয়ার মাধ্যমে, আঙ্গুলের অগ্রভাগে প্রেসার দেওয়ার মাধ্যমে আমার ব্যথা এবং ফুলা অনেকাংশে কমে এসেছে, কিন্তু পুরোপুরি সেরে ওঠেনি। So naturally, because I ate so many oily items, and for 2-3 days I did not drink water. So without water, it is very difficult to cool down the body. So the acupressure was not sufficient. তো যেহেতু আমি পরপর 2-3 দিন ধরে আমি খুব বেশি তৈলাক্ত খাদ্যদ্রব্য খেয়েছি, তো এবং পর্যাপ্ত পরিমাণে পানিও পান করিনি, তো সেই কারণে দেহের মধ্যে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়েছে, পিত্তের আধিক্য দেখা গেছে খুব বেশি। সেজন্য এই ধরনের আকুপ্রেশার বা আঙ্গুলের অগ্রভাগে যে প্রেসার দেওয়া, সেটি যথেষ্ট ছিল না দাঁতের মাড়ি ফুলে যাওয়া বা ব্যথাটা কমানোর জন্য। So naturally, I had to change my diet. I had to drink more water, drink more buttermilk, and avoid all those items which increase heat, which I explained earlier. So I had to make all these diet changes, and then after that pain went away in about few hours. এই জন্য আমাকে আমার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হয়েছে, আমাকে অতিরিক্ত তেল জাতীয় খাবার বর্জন করতে হয়েছে এবং অতিরিক্ত পানি পান করতে হয়েছে। এই যে কিছুক্ষণ আগে যেগুলো আলোচনা করেছিলেন সেগুলো অনুসরণ করতে হয়েছে। তো এগুলোর মাধ্যমে আস্তে আস্তে এই ব্যথা বা মাড়ি ফুলে যাওয়াটা সেরে ওঠে। Okay, so now why I took this example is to explain that when the problem is little more severe, then one technique may not be sufficient. So we may have to use multiple things. We may still have to change the diet. We may have to do acupressure. We may have to do more things. That's all. যেটা আমি বলছিলাম যে প্রবলেম যখন খুব মারাত্মক আকার ধারণ করে, তখন শুধুমাত্র একটা অনুশীলনে যথেষ্ট নয়, আমাদেরকে অনেকগুলো অনুশীলন করতে হয়। যেরকম আমি বলেছিলাম যে আকুপ্রেশার বা বেশি বেশি করে পানি পান করা বা খাদ্যাভ্যাস চেঞ্জ করা, এই সমস্ত জিনিসগুলো বারবার করে অনুসরণ করতে হবে। But actually, it was my fault that for many days I was a little careless about my pitta. I allowed it to increase, and then that is why it came to this stage. If I had been a little careful earlier, this pain would not have come at all. If I had just been little careful earlier. এটা আসলে আমারই গাফিলতির কারণে হয়েছে। আমি অনেকটা ইচ্ছে করেই আমার পিত্তের সমস্যাটা বাড়িয়ে দিয়েছি, তো এটা আমার অসতর্কতার কারণে ঘটেছে। So in most of the cases, we can actually prevent the problem from becoming severe if we take the corrective steps earlier, in the earlier stage. প্রাথমিক অবস্থা যদি আমরা এই ধরনের সতর্কতা অবলম্বন করি, তাহলে কিন্তু
অনেক ক্ষেত্রেই যে রোগের যে মারাত্মক আকার ধারণ করে সেটা কমে আসে, Mhm. হয় না। ইয়েস প্রভু, মিথুন প্রভু। Hmm. হরে কৃষ্ণ প্রভু। একটা প্রবলেম হচ্ছে যে যখন বাথরুমের ব্যাগ আসে, বাথরুমের ব্যাগ আসার কারণে যদি সাথে সাথে না যাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে বাথরুম করার সময় রক্তক্ষরণ হয়, মানে ব্লাড বের হয়, এমনকি কোমরের ব্যথা পর্যন্ত উঠে যায়। সেটা কি পাইলসের সাথে জড়িত কিনা, না এমনিতেই কোন একটা প্রবলেম? কোমরের ব্যথা পর্যন্ত উঠে যায়, কোমর ব্যথাটা এবং দীর্ঘস্থায়ী থাকে, মানে বাথরুম যখন আসবে 5 মিনিট অপেক্ষা করা যায় না, 5 মিনিটও অপেক্ষা করা যায় না, সাথে সাথে যেতে হয় আর কি। আর কোনো কারণে যদি না যাওয়া হয় তখনই কোমরে ব্যথা ওঠে, আর বাথরুম করার সময় রক্তক্ষরণ হয়। হরি বল। Yes. So he said, he asked that when it's for, I mean, natural call, for natural call like passing stools. So at that time, when she gets natural call, that time she has to go immediately. If she cannot go, so then what happens? Like, after a while, when she goes for passing the stools, then bleeding is there. Blood comes with the stools, and also pain. The waist pain is also there. Waist pain. Mhm. So what is the reason behind it? Like, Okay. why this happens? Yes. Okay, when you are not able to pass the stools immediately, you control it. Then later on, when you pass, then the bleeding comes. Bleeding comes, and also waist pain. Uh-huh. Okay, see, actually, generally, when we don't pass the stools immediately, see, generally, ideally, according to Ayurveda, we should not control our natural urges. That is, whether passing stool or urine or anything. When we feel like doing it, ideally, we should do it immediately. So, okay, you want to translate this or? তো যদি আমাদের সাধারণত নিয়ম হচ্ছে, যদি আপনার যে প্রাকৃতিক ডাক যেগুলো হয়, মানে মলমূত্র ত্যাগ, তো সেগুলো আসার সঙ্গে সঙ্গেই কিন্তু চলে যেতে হয়, সেগুলো আসলে ধরে রাখা উচিত নয়। Mhm. So, when we control the stools, for example, if we don't pass stools immediately, then that the large intestine, it will absorb the excess water from those stools. It will make the stools a little more dry. তো যদি আপনি ঠিক সময়ে সঙ্গে সঙ্গে না যান, যেরকম আপনি মল ত্যাগের সময় মল ত্যাগের প্রবণতা এসেছে কিন্তু আপনি যাচ্ছেন না, তো তখন হয় কি, যে পাইপে এগুলো জমা আছে, যে বড় যে ইন্টেস্টাইন বা যেটা পাইপ বলা হয়, বড় পাইপ, মূত্র মল ত্যাগের জন্য যে পাইপটা আছে, সেই পাইপ তখন মলগুলো থেকে জল শোষণ করে নেয়, এবং জল শোষণ করে সেগুলোকে শুষ্ক করে দেয়, মলগুলোকে শুষ্ক করে দেয়। So yeah, so then because now the stools will become less soft because of less water. So then when they come out, then they will rub against the skin or the anus, and then the bleeding comes. যেহেতু এগুলো শুষ্ক হয়ে যায়, তো তখন এগুলো যখন বেরিয়ে আসতে চায়, যখন আপনি বের করে দিতে চাচ্ছেন, তো তখন সেগুলো ঘর্ষণের ফলে ছিঁড়ে যায়, আর ছিঁড়ে যাওয়ার কারণে মানে intestine is torn, right? No, not Intestine. that anus. There will be Anus. anus. তো মলদার যখন এগুলো শুষ্ক শুষ্ক যে মলগুলো বেরিয়ে আসতে চায়, তো তখন মলদারের অংশতে ছিঁড়ে যায়, আর যার কারণে রক্ত বের হয়। Okay, so now that is the reason when we don't pass the stools immediately and then we control it and pass later on, then the problem becomes a little more severe because the stools become they lose their water content and they become slightly harder. এইটাই হচ্ছে প্রবলেম, যদি আপনি তৎক্ষণাৎ যদি আসার সঙ্গে সঙ্গে না যান, তখন এগুলো শুকনো হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, আর শুষ্ক হলে বের হওয়ার সময় রক্ত বের হয়। And then because of this
reduction in the water in the stools, and because of that slight dryness, so sometimes because of that dryness the vata will increase, and because of that sometimes people will get this lower back pain. যেহেতু ওগুলো মলগুলো শুকিয়ে যাচ্ছে, তো সেই শুকিয়ে যাওয়ার কারণে বাতের প্রবলেম বেড়ে যায়, বাতের সমস্যা দেখা দেয়, আর বাতের সমস্যা দেখা দিলে তখন কোমরের ব্যথা শুরু হয়। So when the stools become dry, so then bath problem increases, right? That is what you said. Because any kind of dryness also increases vata. ওকে, তো আসলে যে কোনো ধরনের শুষ্কতা, শরীরে কোনোটা অংশ যদি শুকিয়ে যায়, তো তখন সেটার কারণে বাতের সমস্যা দেখা দেয়। হরে কৃষ্ণ প্রভু, এটা আসলে বাথরুম শুষ্ক না হলো, ধরেন যে 2-5 মিনিটের মধ্যেও হলো সমস্যাটা হচ্ছে যে পাইলস প্রবলেম আগে ছিল, এখন অপারেশন করানো হয়েছে, অপারেশন করানোর পরে পাইলসটা কমপ্লিটলি ভালো হয়নি, সেই কারণে সম্ভবত এখন এই ব্যাপারটা হচ্ছে। এরপর থেকে মানে অপারেশনের পর থেকে এই প্রবলেমটা বেশি দেখা দিচ্ছে, যে বাথরুম আসার সাথে সাথেই যেতে হয়, এমনকি 5 মিনিট তো দূরের কথা, 2 মিনিট অপেক্ষা করা যায় না। তো সে সময় মল যদি নরমও হয় তাও এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, so Prabhuji, actually stools they don't become dry, but actually she took operation, and after that operation, like piles problem, so she took operation, and after that whenever she gets a natural cold like passing stools, so then she cannot wait even 5 minutes, you know. So even she waits for 5 minutes, and then she gets this waist pain. It is very intolerable for her to, you know, hold it for at least 5 minutes. Oh, okay, And okay. bleeding also there, and then bleeding also comes. Okay, Bleeding okay. also there. Oh, okay. Sorry, I think I did not understand the question properly. No. Yeah, the second, I mean, she clarified it later. Oh, okay. She gave more details. Okay. Yeah. Now let's just try to understand properly. So now after the operation, you are not able to control the stools, and then even if there is some slight delay, the bleeding starts. Yes. But if there is no delay, then there is no bleeding. তো যদি দেরি না হয় তখন কি রক্ত বের হয় না? ধরুন আসার সঙ্গে সঙ্গে চলে গেল, তখন কি রক্ত বের হয়? সেটা খুবই কম, এমনিতে হয় না, তবে ওই পাইলস যদি শুষ্কতা হয় তখন হয়, আবার এমনিতে নরম হলে যদি সাথে সাথে যাওয়া না হয় তখন নরম হলেও রক্ত চায়। মানে হচ্ছে কি যে কোন সময় হয় কোন সময় হয় না, ব্যাপারটা এরকম? হ্যাঁ, মানে এরকম কোনো সময় হয় কোনো সময় হয় না, অন্য সময় যখন পায়খানাটা শুষ্ক হয় তখন ব্লাড যায়, আর এমনিতে যখন বাথরুম আসার সাথে সাথে না যাওয়া হয়, যদি পায়খানাটা শুষ্ক নাও হয়, নরমও হয়, তারপরও ব্লাডটা যায় আর কি। Okay. So Prabhuji, it happens sometimes, like even the stools become dry, so that time also she gets this bleeding. Even sometimes the stools are not dry, but that is wet enough, still the bleeding happens. Okay, Sometimes. Okay, when was this surgery done? Operation কখন করানো হয়েছে প্রভু? না, সম্ভবত 2.5-3 বছর হবে, 2.5 থেকে 3 বছরের মধ্যে হবে। Okay, so 2 to 3 years, Prabhu. 2 or 3 years back, yeah. Oh, and then since then this problem is there. Yes. ওই অপারেশনের পরেই তো এই ধরনের সমস্যা হচ্ছে না প্রভু? হ্যাঁ প্রভু। Yes, Prabhu. No, but see, one thing that we have to see is whether that the wound of that surgery, whether the stitches were healed properly. That is one thing. But the another aspect is that the heat of the body has not yet reduced.
because the surgery will not reduce the heat in any case. So if the heat is there, then because of the heat, the problem is still continuing. তো আসলে সার্জারি করার মাধ্যমে আসলে সার্জারিকে আসলে ওখানে কোনো মানে সেলাই ঠিকভাবে করা হয়েছে কিনা সেটা একটা ব্যাপার। তো সেটার কারণে সেটা যদি সেলাই যদি ঠিক মতো করা না হয় তাহলে হয়তো এই প্রবলেমটা দেখা দিতে পারে। আর যদি সেলাই যদি ঠিক মতো হয়ও ধরুন কিন্তু আপনার শরীরে পিত্তের আধিক্য রয়ে গেছে, হিট বা তাপমাত্রা 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 বৃদ্ধি পেয়েছে, মানে তাপমাত্রা কমে যায়নি আপনার শরীর থেকে, তো সেই কারণে এই প্রবলেমটা হতে পারে। ইয়েস প্রভু। ইয়েস প্রভু। হ্যাঁ, ওকে। আচ্ছা মিথুন প্রভু, ঠিক আছে। এখন ইজ তো সো প্রভু, হোয়াট ইজ দ্য সলিউশন ইন দিস রিগার্ড? No, same thing, Prabhu. I mean, whatever I ওকে mentioned. ওকে ওকে ওকে। তাহলে মিথুন প্রভু এই ক্ষেত্রে যেটা এতক্ষণ যেগুলো আলোচনা করা হয়েছিল তো সেগুলো অনুসরণ করতে বলা হচ্ছে আর কি। যেহেতু পিত্তের সমস্যা রয়েছে, সার্জারির মাধ্যমে তো আর পিত্তের সমস্যা নিরসন হয়নি, ওটা বলছে প্রভু যে সার্জারির মাধ্যমে তো পিত্তের সমস্যা নিরসন হয়নি, ওনার শরীরের তাপ বৃদ্ধির প্রক্রিয়াটা চলছেই, মানে শরীরে তাপের আধিক্য রয়েছে, পিত্তের আধিক্য রয়েছে। সার্জারি তো আর পিত্তের আধিক্য কমাতে পারে না, তো সেজন্য পিত্তের আধিক্য কমানোর জন্য যা যা বলা হয়েছে সেগুলো অনুসরণ করতে হবে আর কি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। Yes, any particular medicine to take, Prabhu? No, for this particular case you are asking. Yes, yes. Oh, okay. I mean, medicine as such, you are asking for any herb or something like that. Ayurvedic. Yes, yes. Yeah, generally for piles there is one specific medicine. I mean, it is not specifically for piles. It generally, see, any medicine that they say for piles, you know, in Ayurveda, it will just try to reduce the heat, basically. So there are some medicines for reducing heat. So maybe if required, I can send the links for ordering those things. But but the best thing I can still think of, which home remedy that I can think of, is buttermilk. আচ্ছা, না আমি প্রশ্ন করেছি কি যে কোনো আয়ুর্বেদিক মেডিসিন আছে কিনা এই ক্ষেত্রে, তো উনি বলেছে কি যে আছে, মানে শুধু এই ওষুধটা শুধু পাইলসের ক্ষেত্রে না, অনেক ধরনের রোগের জন্য উপকারী, বেশ উপকারী। তো উনি হয়তো মানে কোথায় ওষুধটার নামটা পাঠাবে। আর তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাটার মিল্ক, যেটা মাঠা হোম রেমেডি হিসেবে খুব ভালো কাজ করে, মানে বাসায় বসে চিকিৎসা করার ক্ষেত্রে মাঠা খাওয়া সেটা খুব ভালো কাজ দেয় আর কি এই ক্ষেত্রে। Yes, Prabhu. So thank you. I will send some links for some medicines also. But even in that case, the diet they have to be careful about pitta. Yes. তো আমি এই ক্ষেত্রে কিছু লিংক পাঠাবো, তবে যেখান থেকে এই ওষুধগুলো পাওয়া যাবে। তবে এই ক্ষেত্রে সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করা, যার মাধ্যমে পিত্ত কমে আসতে পারে, সেটা অনুসরণ করা উচিত। ওকে, সো ধন্যবাদ মিথুন প্রভুকে। করুণাধারা প্রভু মেবি আপনি হরে কৃষ্ণ প্রভু, গতবার আপনার কোয়েশ্চেন ছিল বোধহয়, আমরা দুঃখিত আপনার কোয়েশ্চেন গুলো নিতে পারিনি সামহাউ। আপনার কোয়েশ্চেন গুলো আপনি উত্থাপন করতে পারেন এবারে। হরে কৃষ্ণ, ধন্যবাদ ব্রজনন্দন প্রভুকে আমার ধন্যবাদ জানাচ্ছি প্রভু। তো আমি ওই যে প্রশ্ন, তো এখন তো 10টায় বেজে গেছে প্রভু। সমস্যা নেই প্রভু, আপনি প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। যারা চলে যাবে সবাই চলে যেতে পারবে, যারা চলে যেতে পারবেন, সমস্যা নেই। 10টার পরে প্রভু আজকের আলোচনার বিষয়ে যেটা আর কি, আমাদেরকে শ্বাস প্রশ্বাসের যে নিয়মটা, ওইটা কতবার এবং কত মিনিট ধরে করা উচিত আমাদেরকে, আজকে যেটা বলছে আর কি, যে ওই
এই প্রাণায়াম ইয়েটা। So how long should we practice Anulom Vilom Pranayam? Okay, see, that depends on the severity of the condition. So generally, if it is just for general health, without any specific diseases or anything, then just in the morning, he can start with 5 cycles of pranayam and then just go up to 10. 5 cycles up to 10. Do one breathe in and then one breathe out, and then One again cycle. you do the reverse. So that is 1 cycle. So like that you do 5 times. 5 times. And up to 10? Yeah, then he start with 5 and then gradually increase it to 10. So that will be done in about less than few. It will take only few minutes in the morning. তো সাধারণ ক্ষেত্রে সমস্যার ক্ষেত্রে দিনে মানে সকালে 5 বার করে এটা করা যেতে পারে। 5 বার বলতে 5 সাইকেল, মানে শ্বাস নিয়ে শ্বাস ছাড়া, এভাবে করে শ্বাস ছাড়া এভাবে করে 5 বার করা। 5 বার করতে পারে, এটা কয়েক মিনিট লাগবে এবং পর্যায়ক্রমে সেটা বাড়ানো যেতে পারে। 5 বার থেকে 10 বার করা যেতে পারে পরবর্তীতে। এভাবে করে এটা বাড়ানো যেতে পারে। সাধারণ স্বাস্থ্যের মানে যদি প্রবলেম হয়, সাধারণ প্রবলেমের ক্ষেত্রে এভাবে অনুসরণ করা যেতে পারে। But if there is a more severe chronic problem, then you have to do more cycles and more number of times. যদি সমস্যা যদি মারাত্মক আকার ধারণ করে তখন কিন্তু 10 বারের বেশিও করতে হবে, যত বেশি বার করা যায় আর কি। তো প্রভু আমার ওই প্রশ্ন থাকতো আর কি, গত সপ্তাহে তো সময় পাই নাই প্রভু। হ্যাঁ প্রভু। তো আমার মেয়ে বড়টা আর কি, ওর হাতে তালুতে আর কি, বয়স হলো 7.5 বছর আর কি প্রভু। তো এর 2 হাতে আর কি, শুধু হাতে ছোট ছোট চামড়ার নিচে ছোট ছোট গামাচির মতো। তো এগুলা শীতকালে এগুলা বেশি দেখা যায় এবং হাতটা আপনার খসখসে হয়ে যায় এবং একটু চুলকানিও আছে হালকা আর কি। তো এই বিষয়টা আসলে এটা কি রোগ? শীত আসলে একটু বেড়ে যায় আর কি। তো এটা আসলে বাংলাদেশের যে ডাক্তাররা, আমি অনেক জায়গায় দেখিয়েছি, এরা ভালো আপনার দিচ্ছে, ভালো চিকিৎসা দিতে পারে না। হোমিওপ্যাথিকে দেখিয়েছি, আবার এলোপ্যাথিকেও দেখিয়েছি, কিন্তু কাজ হয় না আর কি। এটা এখন কিভাবে নিরসন করা যায়? প্রভু আমি প্রশ্ন যতটুকু বুঝছি যে শীত আসলে আপনার মেয়ের বয়স হচ্ছে 7.5 বছর। শীত আসলে আপনার ঘামাচির মতো হয়ে যায়, র্যাশ হয়, না র্যাশ হয় কোথায় হয় সাধারণত? হাতের চামড়ার নিচে দেখা যায় আর কি, যখন আমরা লাইট মারি বা এমনি দেখা যায় যে গামাচের মতো ছোট ছোট চামড়ার নিচে। তো এখন ডাক্তাররা বলতে পারে না নির্দিষ্ট করে এটা আসলে কি ধরনের রোগ। খসখসে হয়ে যায়। আচ্ছা চামড়ার নিচে দেখা যায় একটু, মানে এরকম চামড়ার নিচে ওই যে গামাচের মতো এগুলা দেখা যায় ছোট ছোট। আর ফাটাটা হলো উপরে, হালকা ফাটা, এটা এত বেশি না, তবে খসখসে হয় হাত। ও আচ্ছা। সারা বছরে থাকে, তবে শীতকালে একটু বেশি। শীতকালে লাল হয়ে যায়, আর লাল হয়ে যায়, একটু লালচে হয়ে যায় শুধু হাতের তালুতেই প্রভু। হ্যাঁ, অনেক ডাক্তার বলছে যে অ্যালার্জির, আবার অনেক ডাক্তারে সোরাসাইটিস এখনো কেউ বলে নাই ডাক্তাররা। এখন এটা আসলে কি ধরনের রোগ এবং প্রতিকারটা কি? ওকে আমি আচ্ছা বলছি। প্রভু, she has a 7.5-year-old daughter. So she has a problem like just below the skin, under the skin, there are some rash. Like what should I say? And if you put light, so then you can see clearly those rashes just under the skin. Okay, and also it becomes rough, especially that happens in winter season, and that becomes reddish also. It becomes red sometimes,
So she met so many doctors, so she consulted with many doctors. Even she took allopathic and homeopathic treatment also. Still the problem is not cured. Like they cannot identify that what is the reason. So some doctors say that that might be because of allergic problem, allergy, but it's still the problem is not cured. So what do you think about it, Prabhu? Yeah, it is a combination of both Vata and Pitta, Prabhu. So এটা সাধারণত এটা এবং বাত এবং পিত্ত দুটার কারণেই এই প্রবলেমটা হচ্ছে। okay, so because of Pitta, the redness and the rashes are developing because of the heat. পিত্তের কারণে অথবা তাপ বেড়ে যাওয়ার কারণে এই সমস্ত মানে চামড়ার নিচে যে র্যাশ গুলো দেখা যাচ্ছে ঘামাচির মতো, সেগুলো দেখা যাচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে পিত্তের কারণে, শরীরের তাপ বেড়ে যাওয়ার কারণে। And the roughness and the dryness in the skin is because of Vata. এবং যেটা শুষ্ক হয়ে যায়, খসখসে হয়ে যায়, সেটা হচ্ছে বাতের কারণে, বাত বেড়ে গেছে সেজন্য। So again we have to follow the rules, but here in this case they can focus more on Pitta. The Pitta seems to be higher than the Vata in this case. এই ক্ষেত্রে আসলে যদিও বাত এবং পিত্ত দুটারই প্রবলেম রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে পিত্ত বেশি বেড়ে গেছে, পিত্তের আধিক্য রয়েছে বেশি। So the usual rules for reducing Pitta and digestion, if they follow again the same thing, it will work for this also. পিত্ত কমানোর জন্য আমি যে নির্দেশনাগুলো দিয়েছিলাম, যে খাদ্যাভ্যাস অনুসরণ করার কথা বলেছিলাম, সেগুলো যদি কেউ সেগুলো যদি অনুসরণ করে তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। And generally, one thing I just remembered, for all these problems, for this problem which this Prabhu mentioned, and also for the piles and all the other things, apart from buttermilk, the desi cow ghee is also excellent for both Vata and Pitta related problems. So desi cow ghee, 2 spoons of desi cow ghee in 1 glass of hot water or slightly hot water in the night, and generally more ghee in the diet. That also helps a lot for all these problems. তো বাত এবং পিত্ত জনিত যে সমস্যা, যেরকম আমি আলোচনা করেছিলাম যে পাইলসের ক্ষেত্রে, পাইলসের প্রবলেম জাতীয় সমস্যা বললাম, যা আলোচনা করেছিলাম, তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে বাটারমিল্ক বা মাঠা খুব উপকারী এই ক্ষেত্রে। তো মাঠা ছাড়াও কেউ যদি দেশি গাভীর ঘি, is that hot water? In the hot water, one glass of hot water, Yes, in a glass of hot water. Yeah, but it need not be very hot, just little bit hot is enough. দেশি গাভীর ঘি যদি 2-1 ফোঁটা, যদি দেশি গাভীর ঘি যদি আপনি উষ্ণ পানিতে, মানে খুব ঈষৎ উষ্ণ পানিতে যদি রাখেন এবং সেটা যদি পান করেন, সেটা খুব উপকারী হয়। তো বিশেষ করে আপনি যদি দেশি গাভীর ঘি যদি ইউজ করেন আপনাদের বিভিন্ন ক্ষেত্রে, সেটা খুব বাত এবং পিত্তকে নিয়ন্ত্রণের জন্য বেশ কার্যকরী ভূমিকা রাখে। ওকে, করুণধারা আপু ঠিক আছে? This Prabhu's daughter, that skin rash. বা ছোট বাচ্চাদের হয়, প্রভু এইরকম বয়সে ছোট বাচ্চাদেরও বাত পিত্ত হয়? I mean, she asked that even for such a young age, I mean, young girls, they also may have this kind of problem, like bath pitta problem. Yeah, it is very much possible, because in this generally in young age the kapha will be more and the vata pitta will be less, but in this modern times in Kali Yuga, it is difficult to maintain a proper lifestyle and a proper diet because everything is contaminated. So in these days even in young age people are getting these problems. তো আসলে মানে এরকম কম বয়সে সাধারণত কফের আধিক্য দেখা যায়, বাত এবং পিত্তের আধিক্য একটু কম হয়, কিন্তু যেহেতু কলিযুগে খাদ্যাভ্যাস বা আমাদের লাইফস্টাইল একটু ভিন্ন হয়ে গেছে, তো সেই কারণে সবকিছু উল্টো হয়ে যাচ্ছে। তো অনেক সময় দেখা যায় কি বাত পিত্ত কিন্তু আধিক্যতা দেখা দিতে পারে।
কফের ছিল। Yeah, and another point I wanted to add is that the skin rashes, again, there are impurities in the blood also. So that also has to be purified. So there are some methods like neem in some form, like neem leaves or neem tablets or something. So that is a good method of purifying the blood. So there are other ways also. আরেকটি উপায় হচ্ছে যে সাধারণত এই প্রবলেমটা হতে পারে যে র্যাশ ট্যাশ যে ঘামাচি মতো দেখা যাচ্ছে, সেগুলো হয়তোবা রক্তের অবিশুদ্ধতার কারণে হতে পারে। রক্ত পিওর মানে রক্ত রক্ত বিশুদ্ধ না, তো সেক্ষেত্রে রক্ত বিশুদ্ধ করার জন্য আহ নিম নিম জাতীয় কিছু খাওয়া যেতে পারে, যেমন নিমের বড়ি, নিমের বাকল বা পাতা, এই সমস্ত জিনিসগুলো খেলে নিম তখন রক্ত বিশুদ্ধ হবে, তখন এই ধরনের র্যাশ কমে আসতে পারে বা ঘামাচির মতো জিনিসগুলো কমে আসতে পারে। And generally fasting, but see again, in this case, because she is very young, it is a little difficult, but generally fasting is an excellent method for solving skin problems, like fruit fasting, for example, like we do in Ekadashi. That is actually very good for skin problems. আমরা আর যদিও ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়তো এটা প্রবলেম হতে পারে বা কঠিন পালন করা, তবে তবুও উপবাস থাকলে এটাও একটা কার্যকরী পন্থা হতে পারে। যেরকম একাদশীর সময় শুধুমাত্র ফল খেয়ে উপবাস করা, সেটা করার মাধ্যমে কিন্তু এই ধরনের প্রবলেমটা সলভ হতে পারে। So like my father was having some very severe rashes, so like in a few days with that fasting he was able to get rid of the rashes. সরি তো ইয়েস, তো আমার বাবার ক্ষেত্রে এই একই ব্যাপারটা ঘটেছে। ওনার শরীরের বিভিন্ন অংশে এই ধরনের ঘামাচির মতো দেখা যেত, কিন্তু উনি উপবাস থাকার মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে পেরেছিলেন। করুণাধারা প্রভু ঠিক আছে? ঠিক আছে প্রভু। আরেকটা প্রশ্ন প্রভু, ওই যে নাকের মধ্যে সবসময় শেষ সাথে থাকে প্রভু, তো শেষ সাথে থাকার কারণে সে ওই যে আপনার নিঃশ্বাস ক্লিয়ারলি নিতে পারে না, একটু খক খক শব্দ করে, নাকে কথা বলে বেশি, প্রায় নাকে কথা বলে, এইটা কি প্রভু? ব্যথা হয়, হালকা চুলকানি আছে। Okay. Prabhu, sometimes she has like the nostrils very often it remains weight. You understand? It weights, and that's why when she breathes, a kind of sound is created. I mean, a kind of sound is there, like when she breathes, you know. And also, what else she said? মানে শব্দ হয়, আর একটা কি বলেছিলেন? ব্যথা করে বলছিলেন প্রভু? হ্যাঁ, ব্যথা হয় এবং খক খক শব্দ করে, মনে হয় যে তার নাকের মধ্যে নিঃশ্বাস নিতে একটু হালকা হয় আর কি, বাধাগ্রস্ত হয়। Yes, so মনে হয় হালকা চুলকানি আছে প্রভু। So little itching is there, little pain is also there, and when she breathes, a kind of sound created, like cut, something like that. Like looks like the breathing is being but obstructed or something like that, like not smoothly done. So that's why the sound, kind of sound is created there. Is it because of some nose block, some mucus in the nose? It's not. She said that it remains weight, like what, due to cold or something like that. It remains weight every time. Okay, so for this, there are two things I can suggest. So one is that there is a procedure called Jal Neti. But Prabhu, it is now getting late. Is it okay if I explain now, or I should
just explain? Maybe I can just, or should I just briefly tell what it is and explain it? Briefly, yes, Prabhu. Briefly you can give. Now I will just tell it briefly, and maybe separately with this Kurunadara Prabhu, maybe separately I can explain. In the next class you can discuss. You can start with this No discussion. problem. I can discuss in the next class also, but now I will just briefly tell what it is. That's all. Yes, Prabhu, please. So one is, there is a procedure called Jal Neti, where you clean up the nose using salt water. Sorry, Prabhu. What? Jal John Neti. Neti? Jal Neti. I'll put it in the chat box. Jal Neti. Okay, John Neti. So then, Prabhu, what is the procedure? It is a procedure for cleaning the nose using saline salt water. ওকে, সো এখানে করুণাধারা প্রভু যে বলছে যে জল নেতি একটা জল নেতি, হ্যাঁ, এটা একটা প্রক্রিয়া আছে। তো এখানে সল্ট ওয়াটার, স্যালাইন ওয়াটার যেটাকে বলা হয়, মানে লবণাক্ত পানিতে যদি লবণ মিশিয়ে একটা প্রক্রিয়ার মাধ্যমে নাককে পরিষ্কার করা হয়। আচ্ছা, so this is one thing, and then also that ghee nasal drops, that ghee nasya, which I explained a few classes before the procedure. So these two put together, that will solve that problem. এবং সেই সাথে আমি কিছু ক্লাস আগে আলোচনা করেছিলাম যে নাসাল ড্রপ, লাইক মানে নাকের ছিদ্রের মধ্যে ঘি, ইজ দ্যাট হট ঘি প্রভু? হট ঘি টু বি ইউজড, অর Yeah, it will be warm ghee. ওয়ার্ম ঘি। তো ঈশতুষ্ণ ঘি নাকের ছিদ্রের মধ্যে few drops to be used, না few drops, কয়েক ফোঁটা আপনি মানে একটা কৌটার মধ্যে নিয়ে এটাকে উষ্ণ বা কোটার মধ্যে না নিলেও একটা চামচের মধ্যে নিয়ে গরম উষ্ণ ঘি, হালকা গরম ঘি নিয়ে কয়েক ফোঁটা আপনি দুই ছিদ্রের মধ্যে দিতে পারেন। Is that before going to sleep? Yes, before going to sleep. Yes, Prabhu. Before going to sleep, মানে ঘুমানোর আগে দুই ছিদ্রের মধ্যে কয়েক ফোঁটা এই ঈশতুষ্ণ ঘি ব্যবহার করা যেতে পারে। That, and then also it can be done in the afternoon also. এবং সময় যেটা বিকেলেও ব্যবহার করা যেতে পারে। So I will explain Yes. these things in the next class. ওকে, তো জল নেতি কিভাবে নাক পরিষ্কার করতে পারে সেই প্রক্রিয়াটা, এবং যে ঘি দেওয়া, কয়েক ফোঁটা ঘি দেওয়ার যে পন্থা কিভাবে সেটা ইউজ করা যেতে পারে, আরো ডিটেলসে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে প্রভু। এই আলোচনা দিয়ে পরবর্তী ক্লাস শুরু হবে। আচ্ছা, যেহেতু দেরি হয়ে গেছে, তো প্রভু যা সংক্ষিপ্তটা আইডিয়া দেবেন। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। ধন্যবাদ। সাথী মাতাজি, আপনার কোনো কিছু বলার আছে? সাথী মাতাজি, ওকে, ঠিক আছে। তাহলে সুবল প্রভু, ঠিক আছে, সুবল প্রভু, পিঙ্কি মাতাজি, আমরা তাহলে এখানে স্টপ করি না? হ্যাঁ প্রভু, ঠিক আছে, হরে কৃষ্ণ। মিথুন প্রভু, রেনি মাতাজি, তাহলে আমরা এখানে স্টপ করছি আজকে, যেহেতু অনেক দেরি হয়ে 13 মিনিট হয়ে গেছে। So Prabhu, so we'll stop here, and maybe next week, not next week, I mean first week of next month, hopefully we'll be able to send some Lakshmi for you, Prabhu, to your account. We'll try to send you. এবং আমি সবাইকে অনুরোধ করব, আমরা যেহেতু প্রথম সপ্তাহে প্রভুকে পাঠিয়ে দিব, তো এর মধ্যে যদি পাঠানো সম্ভব হয় তাহলে যার যে অ্যাবিলিটি আছে, আমরা ন্যূনতম 500 বলা হয়েছিল, 500 টাকা। তো যদি 500 টাকা কেউ কমও দিতে চায়, নো প্রবলেম। যদি নাও দেয়, কোনো সমস্যা নেই, এটা প্রভু বলেছেন। যদি নাও দিতে চাই, তাও কোনো সমস্যা নেই। আপনারা কৃপা করে এই মাসের শেষের দিকে অথবা প্রথম সপ্তাহের দিকে 2-3 তারিখের মধ্যে দিলে ভালো হয়, আমরা পাঠিয়ে দেবো প্রভুকে।
তো সেই পর্যন্ত অনেক ধন্যবাদ। কালকে আমরা ঠিক 9:30 জয়েন করব, 9:30 আবারও। সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। প্রভু বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। So thank you so much, Prabhu. Yes, Prabhu. Prabhu, I just wanted to speak to you later, so I'll call you tomorrow sometime. Okay, so if devotees can go and then we can discuss. No, but it's getting late for you. I mean, Is it? No, no problem. So yeah. So Prabhu, মাতাজি, আপনারা যদি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রভুর সাথে আমরা প্রভু কি কথা বলে বলছেন, তো হরে কৃষ্ণ। ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। but is it okay, Prabhu? Because it's getting late for you, so that's why I thought I'll call you tomorrow. Okay. So then okay, Prabhu. Tomorrow I whole day I'm free. Anytime we can discuss, Prabhu, over call. Because it's nothing urgent, so I thought it's getting late for you, so maybe. Oh, okay. All right, Prabhu. Thank you. When should we call you, Prabhu? Especially in the morning time, like around 10:30. Okay, no problem. Tomorrow morning. Okay. Yes. Thank you, Prabhu. Hare Krishna. Hare Krishna. Pranam.